আজ যত সংকট সব তৈরি করা নাটক সনদ গণভোট বোঝে না সাধারণ জনগণ, বললেন মির্জা ফখরুল। চাপ সৃষ্টি করে ঐক্য হয় না, মন্তব্য আমির খসরুর। নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনে বদ্ধপরিকর সরকার। 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি। 13 নভেম্বর শেখ হাসিনা কামালের রায়ের দিন ধার্য নিয়ে কোনো চাপে নেই প্রসিকিউশন, বললেন গাজী তামিম। চানখারপুল হত্যা মামলায় 14তম দিনের সাক্ষ্য গ্রহণ। বিএনপির সঙ্গে আইএমএফের প্রতিনিধি দলের বৈঠক। এ সরকারের আমলে আসছে না ঋণের ষষ্ঠ কিস্তি। রাজনৈতিক সরকারের কার্যক্রম দেখে ছাড়ের সিদ্ধান্ত, জানালেন অর্থ উপদেষ্টা। 47তম বিসিএস প্রিলি উত্তীর্ণদের কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ। 3 দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি। 2 উপদেষ্টার পদত্যাগ দাবি। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে কথা বলছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। সংশোধনের বিষয়টা নামঞ্জুর করার পরেও অ্যাপিলের বিষয়টা যদি থেকে থাকে তাহলে এটা সে ব্যাপারে আইনগত ব্যাপারটা নিশ্চয়ই কমিশন সেভাবে দেখবেন। আমি বলছি আমার কথাটা যেটা হচ্ছে যে কেউ যদি সংক্ষুব্ধ থাকেন কোনো বিষয়ে তিনি যে কোনো সময় একটা আবেদন করে সেটা পুনর্বিবেচনার জন্য বলতে পারেন বলে আমি মনে করি। স্যার, তারেক বলছেন যে তিনি নিবন্ধন ছাড়া এই অনুষ্ঠান ভাঙবেন না, এমন কথা বলছেন। আমি শেষ করি স্যার, কথাটা শেষ করি। সেক্ষেত্রে আপিল ছাড়া তার দলকে নিবন্ধন দেওয়ার সুযোগ আছে কিনা? এই প্রশ্নের উত্তরটা তো আপনারাই আমার থেকে ভালো জানেন। আর যদি ওটাই যে সুযোগ থাকতো তাহলে আমি আপিলের কথা কেন বললাম। আপনাদেরকে ধন্যবাদ। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন সচিবালয়ে। আজ যত সংকট সব তৈরি করা নাটক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সনদ গণভোট বোঝে না সাধারণ জনগণ। তারা চায় নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি ফিরুক। ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষের কষ্ট বোঝে না। বিএনপি ক্ষমতায় এলে কৃষক থেকে শুরু করে কাজ করবে সবার জন্য। ব্যানার, প্ল্যাকার্ড ও ধানের শীষ হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঠাকুরগাঁওয়ের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার বেলা 12টার পর নিজ নির্বাচনী এলাকায় মতবিনিময় সভায় উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ দেশে যত সংকট সব তৈরি করা নাটক। সাধারণ জনগণ সনদ গণভোট বোঝে না। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা, এটা নাটক। মূল ব্যাপারটা হচ্ছে দেখবেন এই সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে দেশে শান্তি ফেরানোর আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় মানুষের কষ্ট বোঝে না। কৃষকরা যেন উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায়, বিএনপির সেই অঙ্গীকারের কথা জানান তিনি। কৃষিকাজ করে আপনি লাভবান হতে পারতেছেন না, প্রফিট পাচ্ছেন না, ঠিক না? আমরা যদি বিএনপি সরকারে আসি, কৃষক যেন তার যে ধান বলেন, আলু বলেন, যেটা উৎপাদন করবে তার জন্য সে ন্যায্য দাম পায়, সেই ব্যবস্থাটা আমরা করতে চাই। টানা 3 দিনের সফরে ঠাকুরগাঁওয়ে বেশ কয়েকটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐক্য হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অনৈক্য সৃষ্টিকারীরা ঐকমত্যে বিশ্বাস করে না। সকালে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচনের আগে যতটুকু ঐক্যমতে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি আপনার তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, এটা ঐক্যমত হতে পারে। এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে আপনি একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যমত্য হয় না। বাংলাদেশের কিভাবে চলবে এর সিদ্ধান্ত জনগণ দেবে। ওই কতগুলো লোক ঐক্যমত সৃষ্টি করার কথা বলে ওরাই জনগণের উপর চাপিয়ে দিচ্ছে।
তাহলে জনগণ সিদ্ধান্তটা দেবে কি? জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসব মুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে। এছাড়া দেশের আদালতগুলোর মামলা জট দ্রুত নিরসনে সরকার অতিরিক্ত বিচারক নিয়োগ দিচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। তো সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না। আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাণিজ্যের নানা দিক নিয়ে সচিবালয়ে কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সরাসরি যাচ্ছি সেখানে। কারণ ছাড়া নয়। তথ্য বলছে যে পেঁয়াজের কোনো ঘাটতি নাই সব দেশে। তো সেই একই রকম সেই মানে বাজার জিম্মি করে গ্রাহকের কাছ থেকে টাকা লুটপাট করে দিচ্ছে। তথ্যের মধ্যে যে গত এক সপ্তাহে আপনার প্রায় 150 থেকে 200 কোটি টাকা মুনাফা বাড়তি করেছে পার কেজি সব হিসাব ধরে যেটি চাহিদা হিসাবে। আমার কথা হচ্ছে যে এই জায়গায় কি আসলে ব্যর্থতাটা কোন জায়গায়? বাজার মনিটরিং সরকারি সংস্থাগুলোকে ঠিক মতো করছে না, দায়িত্বটা সেই জায়গাটা ব্যর্থতার দায়টা। আপনারা এই সরকার সিদ্ধান্তহীন অবস্থায় বাস করেন না। আপনারা যে জিনিসটা বলছেন দায়টা তো আপনাদের উপরও বর্তায়। আপনারা দেখাই দেন আমাদেরকে যে এই জায়গায় এই সিন্ডিকেশনটা হচ্ছে বা এখানে মানে অনিয়ন্ত্রিত মজুতদারি ঘটছে। আমরা সেখানে আমাদের সরকারের যে সক্ষমতা এবং যে ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করে সেই জিনিসটাকে ঠিক করে ফেলবে। তো আপনারা জিনিসটা আমাদেরকে দেখিয়ে দেন। আমার মনে হয় না আমদানি শুল্কের প্রয়োজন ধরার কোনো দরকার আছে। শুধু আমরা আইপি দিলেই বাজার ঠিক হয়ে যাবে। আমরা ইম্পোর্ট পারমিশন অ্যালাউ করলেই সর্বব্যবস্থায় যথেষ্ট উন্নতি ঘটবে। আমরা জাস্ট দেখতে চাচ্ছি, আপনারা তো দেখছেন যে আর 2 সপ্তাহের মধ্যেই নতুন পেঁয়াজ উঠে যাবে। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। বাণিজ্য উপদেষ্টার বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। অন্তর্বর্তী সরকারের সময়ে আইএমএফের ঋণের 6ষ্ঠ কিস্তি পাচ্ছে না বাংলাদেশ। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানান অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক সরকারের কার্যক্রম দেখে আইএমএফ কিস্তি ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে। উপদেষ্টা বলেন, আইএমএফের সঙ্গে কিস্তি নিয়ে কথা চলছে। দেশের সার্বিক অগ্রগতি ভালো, তবে রাজস্ব আয় বাড়াতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের লোকজন কর দিতে চায় না। উপদেষ্টা আরও বলেন, অপরিশোধিত তেল আনার জন্য চেষ্টা করছে সরকার। সার ও কৃষিতে প্রয়োজনীয় পণ্য আমদানি করা হচ্ছে। 50,000 টন ধান আর 6 লাখ টন চাল কিনবে সরকার। এদিকে 2025-26 অর্থ বছরে প্রায় 925 কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ধাপে বিভিন্ন দেশ থেকে 1,70,000 মেট্রিক টন সার কেনা হবে। ওরা বলেছে যে তোমাদের সার্বিক যে অর্থনৈতিক দিকটা আমরা অত্যন্ত হ্যাপি, যা যা করার চেষ্টা করছো তোমরা করেছো, এবং কিছু কিছু ওদের রিকমেন্ডেশন আছে যে রাজস্ব আয়টা বাড়াতে হবে। সেটা আমি স্বীকার করেছি। রাজস্ব আয়টা ট্যাক্স জিডিপি লো, সেটা অনেক কারণ আছে। আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না, ফাঁকি দেয়। আবার এনবিআর বন্ধ ছিল 2 মাস, যেটার জন্য আমাদের বিরাট একটা ইস্যু হয়েছে। আমরা চেষ্টা করছি। দ্বিতীয়ত ওদের আরেকটা ফাইন্ডিং হলো যে সোশ্যাল সেক্টরে যেন আমরা বেশি ব্যয় করি, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং খাদ্যটা।
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আইএমএফ এর প্রতিনিধি দল। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আইএমএফ এর চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কারের ওপর জোর দেয় বিএনপি। এ সময় আইএমএফ প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি, অগ্রাধিকার এবং সংস্কার ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলে জানায় দলটি। 13 নভেম্বর জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের দিন ধার্য নিয়ে কোনো চাপে নেই প্রসিকিউশন। দিনটি ঘিরে রাজনীতিতে আলোচনা থাকলেও আমলে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি বলেন, সেনা আইনে নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই বিচার হবে গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের 13 তারিখে। তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই। প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন, রাষ্ট্রের বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেটার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নাই। জুলাই গণ অভ্যুত্থানে 5 আগস্ট চানখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশের বিরুদ্ধে 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন সাক্ষ্য দিয়েছেন সিআইডি কর্মকর্তা মাসুদ রানা, বিশেষ তদন্তকারী কর্মকর্তা প্রসিকিউটর তানভীর হাসান জোহা সহ 3 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ ও জেরা হয়। এ পর্যন্ত এই মামলায় 24 জন সাক্ষ্য দিলেন। আগামী 12 নভেম্বর এ মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দিবেন। তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যের মধ্য দিয়ে শেষ হবে এই মামলার বিচার। সাক্ষ্য গ্রহণ শেষে প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, চানখারপুলের ছাত্র জনতার ওপর যে 3 জন মরণাস্ত্র ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 47তম BCS লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসি ঘেরাও কর্মসূচিতে লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আগের পরীক্ষাগুলোতে 3 থেকে 6 মাস সময় দেওয়া হলেও এবার মাত্র 40 দিন সময় দেওয়া অযৌক্তিক বলছেন আন্দোলনকারীরা। সাতচল্লিশতম BCS লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে রোববার সকালে পিএসসি ঘেরাও করে পরীক্ষার্থীরা। দুপুরে তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে ব্যবহার করা হয় জলকামান, আহত হন বেশ কয়েকজন। পুলিশ জলকামান মারছে এবং লাঠিচার্জ করছে। আমাদের প্রায় 15-20 জন ভাই আহত। মেয়েদেরকে পুরুষ পুলিশ আহত করছে পিটাইয়ে। মনে হচ্ছে যে এখনো তাদের সেই আগে স্বৈরাচারী মনোভাবটাই তাদের মধ্যে রয়ে গেছে। আমাদের দাবি যৌক্তিক দাবি, তারপরেও তারা মেনে নিচ্ছে না। দাবি আদায় না হলে পিএসসির সামনে থেকে সরবেন না বলেও ঘোষণা দেন বিক্ষুব্ধ 47তম BCS প্রিলি পাস করা পরীক্ষার্থীরা। আমাদের যদি যৌক্তিক সময় হয় আমরা এটা মেনে নিতাম। 2 মাসে কোনোভাবেই রিটেন প্রিপারেশন সম্ভব হয় না। যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বপ্নটা বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রয়োজন শহীদ হয়ে যাবো এখানে। এর আগে সকাল থেকে পিএসসির সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন পরীক্ষার্থীরা। পিএসসির প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে তাদের গেট ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। একটি স্বনামধন্য KPI ভুক্ত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করবেন না। পরীক্ষার্থীদের অভিযোগ, পূর্ববর্তী BCS-এ লিখিত পরীক্ষার জন্য 3 থেকে 6 মাস সময় দেওয়া হলো, এবার মাত্র 40 দিন সময় দেওয়া বৈষম্যমূলক। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। 10ম গ্রেডে উন্নীত করা সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে এর মধ্যে স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষকরা। দাবি আদায়ে কর্মবিরতি ডেকেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন তারা।
আন্দোলনকারীদের দাবি তাদের বেতন স্কেল 13তম গ্রেড থেকে 10তম গ্রেডে উন্নীত করতে হবে। সহকারী শিক্ষকরা এখন শতভাগ পদোন্নতির যোগ্য এবং তারা 10ম গ্রেডের দাবিদার। এই দাবিগুলো 100% যৌক্তিক। এই দাবিগুলো মেনে নিলে আমরা রাজপথ ছেড়ে বিদ্যালয়ে চলে যাব। এছাড়া শনিবারের আন্দোলনে পুলিশের বাধার নিন্দা জানান আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ও লাঠি পেটায় আহত হয়েছেন শতাধিক শিক্ষক। পুলিশের সাথে আমাদের কোনো কথা ভাগপিণ্ড কোনো কিছুই ঘটে নাই। জলকামান থেকে শুরু করে সকল কিছু আমাদের উপর লাঠিচার্জ সহ শুরু করছে। শাহবাগ করে কলম কর্মসূচি ছিল, সেখানে আমরা কলম দান করতে যেয়ে আমরা সেখানে হামলার শিকার হয়েছি। স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান আন্দোলনকারী শিক্ষকেরা। আমাদের উপদেষ্টা মহোদয় গতকাল মিডিয়া একটা বক্তব্য দিয়েছেন, সহকারী শিক্ষকরা 10ম গ্রেডের যোগ্য না। আমরা উপদেষ্টা মহোদয়ের এই বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং পুলিশি হামলার প্রতিবাদ এবং উপদেষ্টা মহোদয়ের বক্তব্য ও দাবি বাস্তবায়ন না করায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়ের পদত্যাগ দাবি করছি। এদিকে শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েছে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদানে। বার্ষিক পরীক্ষার আগে এমন কর্মসূচিতে বিপাকে শিক্ষার্থীরা। আমাদের কর্মবিরতি হচ্ছে প্রাইমারি শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়ন এবং 10 বছর পূর্তিতে একটা উন্নত স্কেল, 16 বছর পূর্তিতে একটা উন্নত স্কেল এবং পদোন্নতি। আমাদের যে 3টা দাবি অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক দাবি, তা অবিলম্বে পূরণ করার আহ্বান জানাচ্ছি। দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষকেরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দুর্ধর্ষ কাকুন বাহিনীকে ধরতে রাজশাহী সহ 4 জেলার দুর্গম চরে অপারেশন ফার্স্ট লাইট। এতে অংশ নেন পুলিশ, র্যাব, এপিবিএনের অন্তত 1200 সদস্য। অভিযানে আটক করা হয় 21 জনকে। জব্দ করা হয়েছে আগ্নেয়াস্ত্র। রাজশাহীর পদ্মার পাড় থেকে আরও জানাচ্ছেন মদুদ রানা। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার বিস্তীর্ণ পদ্মার চর জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে কাকন বাহিনী। গত 27 অক্টোবর কাশবন দখলকে কেন্দ্র করে 2 জনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। এই বাহিনীর এক সদস্য সেদিন নিহত হয়েছিল। স্থানীয়দের ভাষ্য, কাকন বাহিনী পদ্মার চরে সশস্ত্র অস্ত্রের মহড়া দেয়, বালুমহল থেকে শুরু করে কাশবন দখল করে এবং একই সাথে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণের নানান অভিযোগ ওঠে। সেসব অভিযোগের প্রেক্ষিতে রোববার ভোররাতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। অপারেশন ফার্স্ট লাইট নামের এই অভিযানে 1200 আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য অংশ নেয়। এতে র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা পদ্মার চরে আসামিদের খুঁজে আটক করে। পুলিশের ভাষ্য, কাকন বাহিনীর 21 সদস্যকে আটক, 5টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। পুলিশ যেটি বলছে যে কাকন বাহিনীর সদস্যদের ধরতে এ ধরনের সাঁড়াশি অভিযান চলমান থাকবে। এ অভিযানে উচ্ছ্বাস ও স্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা। তারা বলছেন, কাকন বাহিনীর অত্যাচারে তারা পদ্মার চরের ফসলের আবাদ থেকে শুরু করে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে আসছিল। পুলিশের অভিযান আরো বেশি হওয়ার জন্য, যাতে আমরা সুযোগ সুবিধা যেন বেশি পাই, আমাদের জন্য যেন উপকার হয়, এটুকুই চাই আমরা, আর কিছু চাই না। অভিযান হওয়া দরকার। আমাকে একজন অন্যায় করছে, যে পুলিশের দরকার নাই। আমার পিছনে লাঠি না, আমাকে একলা পাইতে একজন গোষ্ঠী দিয়েছে, আমাকে মারে বাড়ায়, তাহলে আমার পুলিশ ছাড়া আমার কে করবে? এ নিয়ে সময় সংবাদ গত শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরও থাকছে। সিলেটে ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে বাংলাদেশ ও আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন। লাকাতুরায় অনুশীলন সারল টাইগাররা। বংশালে সাবেক যুবদল নেতার রাজনৈতিক কার্যালয় ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ভবনে থাকা মিষ্টির দোকানের ক্ষতি হলেও অক্ষত আছে রাজনৈতিক কার্যালয়টি। শনিবার রাত 2টার দিকে আগুন লাগলে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। পরে দ্রুত সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সাবেক যুবদল নেতা মোহাম্মদ ইসহাক সরকারের কার্যালয় লক্ষ্য করেই আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগের তারের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকারের ধারণা, 13 নভেম্বর আওয়ামী লীগের নাশকতার হুমকির পরিপ্রেক্ষিতেই এই অগ্নিসংযোগ। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে যুবলীগের এক নেতাকে। মিষ্টি দোকানের কর্নারে হঠাৎ আগুনের আলো দেখতে পাই। আলো দেখতে পাওয়ার সাথে সাথে আমি দ্রুত এখানে ছুটে আসি, আর সাথে সাথে 999 ফোন দিয়ে ফায়ার সার্ভিস কল করি। আসার পর দেখি ট্রান্সমিটারে আগুন চলতেছে, ইন্টারনেটের কেবলের যতগুলো আগুন আছে আগুন দিয়ে পুরো সয়লাভ হয়ে গেছে। আমরা আশঙ্কা করছি যে এটা একটি নাশকতা হতে পারে।
কারণ 13 তারিখকে কেন্দ্র করে যেভাবে তারা হুমকি দামকি দিচ্ছে বিদেশের মাটিতে বসে, তো এই ধরনের একটি ঘটনা ঘটতে পারে। এবং গতকালকে একজন যুবলীগ মাস্ক পরিহিত অবস্থায় এখানে ঘোরাঘুরি করতেছিল, তাদেরকে জনগণ ধরে ফেলেছে এবং ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল জারির পর প্রশ্ন উঠেছে কারা দেবে এই অর্থ। ডিএমটিসিএল বলছে এখনও প্রকল্প বুঝে নেননি তারা, তাই ক্ষতিপূরণ মেটানোর দায় নিতে হবে ঠিকাদারকে। আর আইনজীবী বলছেন দায় এড়াতে পারে না পরিচালনা প্রতিষ্ঠানও। তদন্তের মাধ্যমে গাফিলতি চিহ্নিত করে ক্ষতিপূরণ আদায়ের পরামর্শ তার। আরও জানাচ্ছেন মনির হোসেন। মেগাসিটি ঢাকা, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মেট্রো রেল, নগর জুড়ে এত মেগা প্রকল্পের ভিড়ে প্রশ্ন যখন নাগরিক নিরাপত্তা, উত্তর তখন আবুল কালাম আজাদ। 26 অক্টোবরের দুপুর ফার্মগেট মেট্রো রেলের নিচে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হন আজাদ। তারপর থেকেই আলোচনায় মেগা প্রকল্পের নিরাপত্তা। প্রশ্ন ওঠে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো পরিবারের ক্ষতিপূরণ নিয়েও। এরই মধ্যে ক্ষতিপূরণ ও তদন্ত কমিটি গঠনের আদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন 2 আইনজীবী। পরে 29 অক্টোবর আবুল কালামের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এখন প্রশ্ন কারা দেবে এই ক্ষতিপূরণ। আইনজীবীরা বলছেন হুট করেই কাউকে দোষারোপ না করে তদন্তের মাধ্যমে যাদের গাফিলতি পাওয়া যায় ক্ষতিপূরণ দিতে হবে তাদেরই। কারা ওন করে, কারা চালাচ্ছেন, এর সবারই দায়িত্ব আছে। যিনি কন্ট্রাক্টর তার নেগলিজেন্স থাকলে এটা কমিটি একটা করেই করতে হবে। এটা কিন্তু আপনি হুটহাট বলতে পারবেন না যে এই এমডিকে দেওয়ার জন্য, হুটহাট বলতে পারবেন না কন্ট্রাক্টরকে দেওয়ার জন্য। মেট্রো রেল আইন 2015 8ম অধ্যায়ে উল্লেখ আছে মেট্রো রেল পরিচালনাকালে কেউ ক্ষতিগ্রস্ত হলে এর ক্ষতিপূরণ দিতে হবে লাইসেন্সিকে। সেক্ষেত্রে দায় আসে ডিএমটিসিএল এর ওপর। তবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন এখনও ঠিকাদার থেকে প্রকল্প বুঝে নেননি তারা, তাই পুরো দায়িত্ব নিতে হবে ঠিকাদারকে। যেহেতু এখনো কন্ট্রাক্টার্স কনস্ট্রাকশন আন্ডার কনস্ট্রাকশন, এদের ডিফেক্টস এখনও সম্পূর্ণভাবে বোঝায় দেয় না আমাদের। আমরা যা ডিফেক্টস পাইছি আমরা সমস্ত কিছু নোটিফাই করছি। যেহেতু এখনও বোঝায় দেয় নাই, অবশ্যই এটা কন্ট্রাক্টর এবং কনসালটেন্টের দায়িত্ব। মেট্রো রেলের ত্রুটি সহ ক্ষতিপূরণের বিষয়টি তদন্তাধীন দাবি করে দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রীকে চাকরি দেয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন ডিএমটিসিএল এমডি। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে খেলার খবর। সিলেটে ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে উন্মোচন করা হলো বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজের ট্রফি উন্মোচন করা হচ্ছে। তারই ধারাবাহিকতা এবার সিলেটের সুরমা নদীর ওপর নির্মিত কিন ব্রিজ সংলগ্ন আলী আমজাদের ঘড়ির সামনে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ফটো সেশনে অংশ নেন 2 দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অ্যান্ডি বালবার্নি। এর আগে প্রথম টেস্ট সামনে রেখে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার ফিল্ডে অনুশীলন করেছে টাইগাররা। লাকাতুরায় 11 নভেম্বর মাঠে গড়াবে প্রথম টেস্ট। 4.5 মাস পর সাদা পোশাকে খেলতে নামবে বাংলাদেশ দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আজ যত সংকট সব তৈরি করা নাটক সনদ গণভোট বোঝে না সাধারণ জনগণ, বলেন মির্জা ফখরুল। চাপ সৃষ্টি করে ঐক্য হয় না, মন্তব্য আমির খসরুর। নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনে বদ্ধপরিকর সরকার। 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়ের।